হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারের উপর। এটা ক্লাস 10-এর। তো আগের ভিডিওগুলো আমি এই চ্যাপ্টারের উপরে বেশ করে কয়েকটা তৈরি করেছিলাম। তো এই চ্যাপ্টারে আর দু একটা উপপাদ্য এবং এক্সারসাইজের কিছু প্রবলেম নিয়ে যে উপপাদ্যগুলো আমি প্রমাণ করলাম এর অ্যাপ্লিকেশান হিসেবে কয়েকটা প্রবলেম নিয়ে আমি ডিসকাস করব। আর সবসময় বলছি যে যেগুলো তোমাদের বইতে প্রয়োগ, যে কোনো চ্যাপ্টার, শুধু জ্যামিতি বা কেন, যে বীজগণিত কিংবা পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, প্রত্যেকটা পাঠের কথাই বলছি, যেগুলো করে দেওয়া থাকে। তো বেসিক্যালি যদি সেই জিনিসগুলো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে এক্সারসাইজে যেগুলো করে দেওয়া আছে সবগুলো না পারলেও মোটামুটি একটা আইডিয়া আসার কথা, যে তোমরা সেই জিনিসগুলো মোটামুটি ক্লুটা ধরতে পারবে যে কীভাবে করতে হবে। সব কিছু সম্ভব নয় হয়তো সবসময়। তো আমরাও যে যখন পড়েছিলাম তখন আমরাও যে এই লেভেলে পড়ে সব প্রবলেম যে নিজেরাই করতে পেরেছিলাম এমন নয়, তো স্যারেদের আমরা সাহায্য নিয়েছিলাম। তো তো আশা করি তোমরা সবাই কোনো না কোনো স্যারের কাছে গাইড নিচ্ছ, প্রিপারেশান নিচ্ছ মাধ্যমিক পরীক্ষার সামনেই। তো তাই তোমাদেরকে বলা যে তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান নেবে, এবং শুধু ম্যাথমেটিক্স নয়, প্রত্যেকটা সাবজেক্ট বলছি। সিলেবাস তোমাদের এখন যেহেতু সামেটিভ হিসেবে ভাগ করে দিয়েছে, তো সেক্ষেত্রে সিলেবাস তো খুবই ছোট ছোট হয়ে গেছে। তো প্রিপারেশান পুরো সিলেবাসের উপরে নিয়ে যাবে, কোনো পোর্শান ছেড়ে যাবে না। এক্সামটা শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য নয়, কিছুটা শেখার জন্য। তুমি আজকে পড়াশোনা করছো, 2 বছর পর হয়তো তুমি কাউকে পড়াবে, ঠিক আছে? তুমি যখন যদি ওই চ্যাপ্টারগুলো আজকে গ্যাপ রেখে যাও, তাহলে পরের কাউকে পড়াতে গেলে নিজে তখন অনেকটাই সমস্যার সম্মুখীন হবে, বোঝাতে গিয়ে একটু অসুবিধা হবে। সুতরাং এই মুহূর্তে যদি কিছুটা তুমি নলেজ থাকে চ্যাপ্টারের উপর বেস করে, তাহলে বুঝতেই পারছো যে যখন তুমি এর থেকে দুটো হায়ার ক্লাসে চলে যাবে, তো আজকে যেগুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তো সেগুলো ওই মুহূর্তে কিছুটা হলেও তোমার মেরিট বেসিসে বলছি আমি, কিছুটা হলেও তোমার আইডিয়া আসবে। এবং যদি আজকের কিছু ধ্যান ধারণা থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, তাহলে ওই জায়গাতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাই বলছি, যে কোনো চ্যাপ্টার, বিশেষত সায়েন্স গ্রুপ যেগুলো আছে, ম্যাক্সিমাম ছেলেই তো চায় প্রায় যে সায়েন্স নিয়ে পড়তে, বা ফিউচারে যে সমস্ত লাইনে যেতে চাইছে, ইঞ্জিনিয়ারিং লাইন, ম্যাথমেটিক্যাল লাইন, তো সে সমস্ত লাইনে যেতে গেলে এই জিনিসগুলো অবশ্যই বেসিক্যালি মাধ্যমিকটা বেশ একটা জায়গা। তো এটাকে একদম নেগলেক্ট করলে চলবে না। তো বেশ ঠিক মোটামুটি ঠিকঠাক করতেই হবে অবশ্যই। তো তাই বলছি যে শুধু ম্যাথেই নয়, প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্স গ্রুপে বলছি, বায়োলজি বলো কিংবা ভৌত বিজ্ঞান বলো, প্রত্যেকটাতেই বলছি। ম্যাথের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ ম্যাথটা তোমার সব জায়গাতেই অলমোস্ট কাজে লাগবে। 11-12 তো অবশ্যই কাজে লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি তুমি যাই করো না কেন, সেক্ষেত্রে দেখতেই পাবে পরে যে কিছু কিছু জিনিসগুলো পাটিগণিত হয়তো থাকলো না, কিন্তু বুঝতেই পারছো যে ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেখানে প্রত্যেকটা টপিক্সের সঙ্গে প্রত্যেকটা টপিক্স কোনো না কোনোভাবে লিঙ্ক আছে অবশ্যই, ঠিক আছে? এক্সপ্লিসিটলি হয়তো কোথাও যে তুমি কারোর কম্পারিজন হতে পারছো না, কিন্তু পরোক্ষভাবে কোথাও না কোথাও একটা অপরটার সঙ্গে লিঙ্ক আছে। সুতরাং জিনিসগুলো অবশ্যই তুমি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, জিনিসগুলোকে জানার চেষ্টা করবে। তো আমি ভিডিওগুলো তৈরি করছি, এর মানে এটাই নয় যে তোমাদেরকে কিছু করে দেওয়া। তো অনেক সময় হতে পারে যে এক্সামের সময় অনেকে যে জিনিসগুলো পারেনি, হয়তো কোথাও স্যারের কাছ থেকে সময় জানতে পারেনি, তো বিশেষত তাদের জন্যই এই ভিডিওগুলো করা। যদি তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি নতুন নতুন কোনো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য ইন্সপায়ার হই। এবং আগের যে ভিডিওগুলো আসবে, তো সেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষত আমি ম্যাথমেটিক্সের উপরে বলছি, স্কুল লেভেল, যে মানে টিচিং লেভেলে যে এক্সামগুলো হয়, স্টাফ সিলেকশান বলো কিংবা স্কুল সার্ভিস কমিশন কিংবা পিএসসি, যেগুলো পরীক্ষাগুলো হয়, তো সেই সমস্ত এক্সামগুলোর উপরে বেস করে আমি ভিডিওগুলো তৈরি করবো। তবে এই মুহূর্তে আমি মাধ্যমিক এবং এইচএস লেভেলের যে বিশেষ কিছু টপিকস যেগুলো মোটামুটি একটু কনফিউশন থাকে, সেইগুলোর উপরে বেস করে আমি কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি মাত্র। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটা।
তো আগে এই চ্যাপ্টার নিয়েই আমি যেহেতু বিগত কয়েকটা ক্লাস ধরে ডিসকাস করছি, তোমরা যারা ভিডিওগুলো দেখো নি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো। তো আগের যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেটা হচ্ছে প্রকৃতপক্ষে এই দুটো বৃত্তের মধ্যে স্পর্শ সংক্রান্ত, ঠিক আছে। দুটো বৃত্তের স্পর্শ বিন্দু যদি থাকে, সাধারণ বিন্দু যদি একটা থাকে, তার উপর বেস করে আমি কিছু ইনফরমেশান দিয়েছিলাম। তো আজকে ওটা রিলেটেড একটা উপপাদ্য আমি এখানে প্রমাণ করব, ঠিক আছে। তো আগের দিন বলেছিলাম যে দুটো বৃত্ত যদি পরস্পরের ক্ষেত্রে সাধারণ বিন্দু যদি একটা হয়, অর্থাৎ পরস্পরকে যদি স্পর্শ করে, তাহলে সেটা কীভাবে স্পর্শ করে, হয় অন্তঃস্পর্শ না হলে বহিঃস্পর্শ। অর্থাৎ দুটো বৃত্তের যে কেন্দ্র স্পর্শবিন্দুর একই দিকে থাকতে পারে কিংবা বিপরীত দিকে থাকতে পারে। যদি দুটো বৃত্তের ক্ষেত্রে স্পর্শবিন্দু মানে দুটো বৃত্তের কেন্দ্র স্পর্শবিন্দুর দুদিকে থাকে, অপোজিট ডিরেকশানে, তাহলে প্রকৃতপক্ষে সেটাকে বলা হয় বহিস্থভাবে স্পর্শ করেছে দুটো বৃত্ত। আর যদি একই দিকে থাকে স্পর্শবিন্দু, তাহলে সেটাকে বলা হচ্ছে অন্তঃস্পর্শ করেছে। তো এখানে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দু এবং দুটো বৃত্তের যে কেন্দ্র, এই তিনটা বিন্দু পাচ্ছি আমরা একই তলে। তাহলে এই তিনটা বিন্দুর অবস্থান একটা অপরটার সাপেক্ষে কেমন হবে তার উপরে বেশ করে এই উপপাদ্যটা এখানে বলেছে। দেখো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। অর্থাৎ দুটো বৃত্তের কেন্দ্র এবং স্পর্শবিন্দু একই রেখায় থাকবে, সমরেখা হবে, এটাই দেখাতে বলেছি, ঠিক আছে। তাহলে আমি প্রথমে দুটো বৃত্ত পরস্পরকে যে স্পর্শ করবে দুটো ছবি আসতে পারে, ইন্টারনালি অথবা এক্সটার্নালি। তো এখানে আমি দুটো বৃত্ত আঁকছি, দুটো বৃত্তের ক্ষেত্রে একই হবে। এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত, আর হচ্ছে এই একটা বৃত্ত। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে স্পর্শবিন্দু। বোঝার ক্ষেত্রে রেখে তুমি এখানে স্পর্শক তোমাকে একটা অবশ্যই টানতে হবে। এখানেও একই জিনিস, নামগুলো আমি একই দিচ্ছি কারণ দুটো ফিগারের ক্ষেত্রে এইটাকে নাম দিলাম স্পর্শবিন্দুটাকে পি নাম দিলাম, কেন্দ্রগুলোর নাম দিচ্ছি, এখানে এ দিচ্ছি, এখানে বি দিচ্ছি, এটাকে পি দিলাম, এইটাকে এ দিলাম এবং এইটাকে বি দিলাম। তো এখানে আমি এই যে স্পর্শকটা টেনেছি এর একটা যদি নাম দিই, এটাকে নাম দিলাম এক্স ওয়াই, একই জিনিস এক্স ওয়াই। স্পর্শক বলছি মানে সরল রেখা, তীর চিহ্ন দিতেই পারো এখানে, হলো। তাহলে এখানে আমাকে বলছে যে পি এ বি এটা হচ্ছে একই সরল রেখায় থাকবে, অর্থাৎ সমরেখ হবে। তো আমরা এখানে কিভাবে এটাকে প্রমাণ করব? তো যেহেতু একই রেখায় থাকবে, তো আমি দেখি ইন্টারনালি আছে, আমি পরে একটা দিয়ে দেখাচ্ছি, দুটোর ক্ষেত্রে একই নিয়মে হবে। তো আমি কি করছি দেখো, এ এবং পি আর এখানে বি এবং পি, ঠিক আছে, এই বিন্দুগুলোকে আমি যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখছি, এখানে ডিটেলসে কিছু আমি লিখছি না, যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, যেখানে
এক্স ওয়াই হলো পি বিন্দুতে বৃত্তদ্বয়ের কি সাধারণ স্পর্শক। এখানে প্রামাণ্য কি আছে, তাহলে এখানে প্রামাণ্য যে প্রমাণ করতে হবে যে পি এ বি কি সমরেখ। তো এখানে অঙ্কন কি করলাম আমি, অঙ্কন হচ্ছে এপি ও বিপি যুক্ত করিলাম। ঠিক আছে, তাহলে আমি এপি এবং বিপি যুক্ত করে দিলাম। আমি এখনও বলিনি যে কোথাও বলিনি যে পি এ পি বি যুক্ত করেছি একসাথে, কোথাও বলিনি। এ বিন্দুর সাথে পি বিন্দু এবং বি বিন্দুর সাথে পি বিন্দু যোগ করেছি। ওকে, তো আমাকে দেখাতে হবে পি এ বি সমরেখ, অর্থাৎ একই রেখা এখানে আছে। কীভাবে দেখাবো, দেখো পি বিন্দুতে এক্স ওয়াই যে স্পর্শকটা সেটা কিন্তু এ কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক, আবার বি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক। তাহলে আমরা জানি যে কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধকে পরস্পর লম্ব হয়। তার প্রকৃতপক্ষে এপিটা হচ্ছে এক্স ওয়াইয়ের উপরে লম্ব। একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বিপিটা কী হবে, এক্স ওয়াইয়ের উপরে লম্ব হবে। এবং তো যা বললাম আমি সেটা লিখছি প্রথমে। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এক্স ওয়াই স্পর্শক এবং বি কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এক্স ওয়াই স্পর্শক। সুতরাং এখানে আমি কি বলতে পারি, সুতরাং কি হচ্ছে তাহলে যে এ পিটা কার উপর লম্ব, এক্স ওয়াইয়ের উপরে লম্ব, এবং বিপিটাও এক্স ওয়াইয়ের উপরে লম্ব। এখানে আমাকে স্টেটমেন্টে লিখে যেতে হবে, যেহেতু কোনো বৃত্তের স্পর্শবিন্দুতে অঙ্কিত স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ও স্পর্শক কি হয়, পরস্পর লম্ব হয়। তা আমরা স্টেটমেন্টে কাজে লাগাচ্ছি। তাহলে দেখো এপি এবং বিপি দুটোই কি হচ্ছে, এক্স ওয়াইয়ের সাথে লম্ব হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি আমি, দেখো এপি ও বিপি পরস্পর কি হবে, সমান্তরাল। যেহেতু পি বিন্দুটি এপি ও বিপি সরল রেখাংশের উপর
সাধারণ বিন্দু, অতএব এ ও পি বিন্দুগামী সরলরেখা এবং বি ও পি বিন্দুগামী সরলরেখা একই রেখাকে নির্দেশ করে। সুতরাং পি এ ও বি বিন্দুত্রয় কি হবে? সমরেখ। এই প্রমাণ করতে দেওয়া ছিল, শেষের দিকে দেখে নাও প্রমাণটা কিভাবে লিখলাম, খুবই সহজ। আশা করি সবার বোঝা গেছে উপপাদ্যের প্রমাণটা। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, তো আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর এখান থেকে দেখো যে প্রমাণটা আমি করলাম, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে দুটো বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে প্রকৃতপক্ষে দুটো বৃত্তের কেন্দ্রের যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব, সেটা প্রকৃতপক্ষে ব্যাসার্ধদ্বয়ের অন্তরের সঙ্গে সমান। অর্থাৎ যেটা বড় বৃত্ত ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ মাইনাস করলে পর তাহলে আমরা পেয়ে যাব যে দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব। একই জিনিস এখানে কী হবে, যদি বহিঃস্পর্শ যদি করে তাহলে দুটো বৃত্তের কেন্দ্রের যে মধ্যেকার দূরত্ব সেটা প্রকৃতপক্ষে ব্যাসার্ধকে যে যোগ করে যদি দিই তাহলে পক্ষে তার সঙ্গে সমান হবে, তাই না? এখানে তাহলে প্রকৃতপক্ষে আমি পাচ্ছি যদি বহিঃস্পর্শ যদি করে, আমি এখানটা লিখে দিচ্ছি, তাহলে প্রকৃতপক্ষে দেখো এ বি এইটা সমান হচ্ছে পি এ প্লাস পিবি। আর যদি অন্তঃস্পর্শ যদি করে তাহলে সেখানে কি হবে, এ বি ইকুয়াল টু দেখো পিবি বিযুক্ত পিএ। এখানে পিবিটা হচ্ছে গ্রেটার দেন পিএ। শর্ট কোশ্চেন হিসেবে এটা কাজে লাগতে পারে। ওকে, আজকের ভিডিও পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।